স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের অচল অবস্থা কেটেছে। স্বাভাবিক হয়েছে সেবা কার্যক্রম। দীর্ঘ 18 দিন পর আজ সকাল থেকে হাসপাতালটির সব বিভাগে চিকিৎসা সেবা শুরু হয়। চিকিৎসক, নার্স ও স্টাফদের কর্মচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে প্রতিষ্ঠানটি। এছাড়া রোগী ও তাদের স্বজনদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। বহির্বিভাগ, ওয়ার্ড ও জরুরি বিভাগে চিকিৎসকদের সেবা দিতে দেখা গেছে। 28শে মে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটে। এরপর থেকে বন্ধ হয়ে যায় হাসপাতালটির চিকিৎসা সেবা। রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে রয়েছেন সহকর্মী শিউলি শবনম। যুক্ত হচ্ছি তার সাথে। শিউলি, দীর্ঘ বন্ধের পর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সেবা কার্যক্রম নিয়ে কর্তৃপক্ষ কি বলছে, আর রোগীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। সুমনা, আপনি জানেন যে যেটা বলছিলেন খবরে যে 17 দিন আগে আসলে জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতাল ইনস্টিটিউটের সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল। জুলাই আন্দোলনে আহতদের সাথে সংঘর্ষের জেরে হাসপাতাল কর্তৃপক্ষের এবং কর্মচারীদের সংঘর্ষের জেরে আসলে সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপরই যেহেতু 17 দিন বন্ধের পর আজকে সকাল থেকে হাসপাতালের কার্যক্রম পুরোপুরি চালু হয়েছে। তো সে কারণে আমরা দেখেছি সকাল থেকে আসলে রোগীদের এক ধরনের উপচে পড়া ভিড় ছিল, যেহেতু অনেকেই দীর্ঘ গ্যাপে তাদের চিকিৎসা নিতে পারেননি। সে কারণে সেই চিকিৎসা নেওয়ার জন্য তাদের সকাল থেকে আমরা দেখেছি যে প্রত্যেকটা বহির্বিভাগে তাদের রোগীদের দীর্ঘ লাইন, এবং ইনডোরেও সেবা নিয়েছেন অনেক রোগী। আমি যদি আজকের তথ্যটা আপনাকে জানাতে পারি যে বহির্বিভাগে আজকে দুপুর পর্যন্ত 1443 জন রোগী সেবা নিয়েছেন এবং ইনডোরে সেবা নিয়েছেন 53 জন, এবং আগে থেকে হসপিটালের ইনডোরে ভর্তি ছিলেন 36 জন রোগী। এছাড়া আজকে প্রথম দিন ইমার্জেন্সি অপারেশন হয়েছে একজন রোগীর। সব মিলে অর্থাৎ রোগীদের যে পুরোদমে চিকিৎসা সেবা কার্যক্রম সেটা আসলে হাসপাতাল কর্তৃপক্ষ শুরু করেছেন, এবং তারা মনে করছেন যে এই রোগীদেরকে যে সেবা দেওয়ার যে বিষয় সেটা আসলে তারা চালিয়ে নিতে চান। এবং এই জন্য হসপিটাল কর্তৃপক্ষ আমাদেরকে যেটা বলেছেন যে আসলে যেহেতু জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রোগীদের জন্য বাংলাদেশে, তো সেই সেবা যাতে তারা নির্বিঘ্নে পরিচালনা করতে পারেন এই জন্য তারা সব ধরনের ব্যবস্থা নিয়েছেন। যেহেতু একটা অপ্রীতিকর পরিস্থিতির রেশ ধরে হসপিটালের কার্যক্রম কিছুদিন বন্ধ ছিল, সে বিষয়টা যাতে পুনরায় উদ্ভূত না হয় এবং এই জন্য তারা সব ধরনের নিরাপত্তা বেষ্টনী যাতে হসপিটালে থাকে এবং সবাই যাতে নিরাপদ বোধ করে, এজন্য তারা হাসপাতালে আমরা দেখেছি সকাল থেকে 3 প্লাটুন পুলিশ মোতায়েন করেছেন, পাশাপাশি তারা র্যাব মোতায়েন করেছেন যাতে বহিরাগত কেউ হাসপাতালে প্রবেশ করে যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এই বিষয়টা হসপিটাল কর্তৃপক্ষ আসলে কড়া নজরদারিতে রেখেছেন। এবং তারা বলছেন যে হসপিটালে এর মধ্যে যারা জুলাই আন্দোলনে আহত যেসব রোগী শেষ মুহূর্তে যে 4 জন রোগী আছে তারাও এই মুহূর্তে হাসপাতালে থেকে চিকিৎসা না নিলেও আসলে তাদের যেহেতু কোনো রকম সমস্যা নাই বলে বিশেষজ্ঞ কমিটি রিপোর্ট দিয়েছেন, এই জন্য তারাও যে কোনো মুহূর্তে হসপিটাল থেকে তারা রিলিজ পেপার নিয়ে ডিসচার্জ নিয়ে তারা আসলে চলে যেতে পারেন। তো এবং তাদের জন্য ডিসচার্জ পেপার হসপিটাল কর্তৃপক্ষ রেডি করে রেখেছেন, এবং হাসপাতাল কর্তৃপক্ষ আসলে পুরোদমে রোগীদের সেবা কার্যক্রম চালিয়ে যেতে চান। সুমনা। শিউলি, আপনাকে ধন্যবাদ। ঈদুল আজহার ছুটির শেষ দিন আজ ঢাকামুখী যানবাহনের চাপে সিরাজগঞ্জে যমুনা সেতুর 2 পারে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। সকালে সেতুর পশ্চিম পাড়ের গোল চত্বর থেকে এই জট শুরু হয়। এর প্রভাব পড়ে সীমান্ত বাজার পর্যন্ত। ফলে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী সব ধরনের যানবাহন চলে ধীর গতিতে। এক পর্যায়ে 20 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। কড্ডার মোড়, ঝাউয়েল ওভারব্রিজ হয়ে নলকা পর্যন্ত থেমে থেমে চলছে যানবাহন। কোথাও পুরোপুরি স্থবিরতা, আবার কোথাও ধীরে চলেছে গাড়ি। যমুনা সেতু এলাকার যানজটের খবর নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী সিরাজুল ইসলাম। সিরাজ, যমুনা সেতু এলাকায় এই মুহূর্তে যানবাহনের গতি কতটা বেড়েছে?
শুভনা, আপনাকে জানিয়ে রাখি যে ঈদের ছুটি কিন্তু আজকেই শেষ হয়ে যাচ্ছে, যে কারণে কিন্তু উত্তরবঙ্গ থেকে কর্মস্থলে ফিরছে ঢাকামুখী মানুষ। সে কারণে আজকে শনিবার ভোর থেকে কিন্তু যমুনা সেতুর যে পশ্চিম সংযোগ মহাসড়ক রয়েছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার, এই উত্তরবঙ্গের প্রবেশদ্বার এই মহাসড়কে ঢাকামুখী লেনে কিন্তু প্রচুর গাড়ি যানবাহনের চাপ কিন্তু আমরা লক্ষ্য করছি এবং সকাল থেকে কিন্তু একই অবস্থা বিরাজ করছে। এখন দুপুর নাগাদ কিন্তু গাড়ির সংখ্যা কিন্তু এখনও কমেনি, গাড়ি কিন্তু ঠিক আগের গতিতেই চলাচল করছে। 15 থেকে 20 কিলোমিটার যে এলাকা রয়েছে এলাকা জুড়ে কিন্তু গাড়ির কোথাও যানজট এবং কোথাও কিন্তু থেমে থেমে গাড়ি চলাচল করছে, যে কারণে কিন্তু আসলে এই যে ঢাকামুখী মানুষ যারা কর্মস্থলে ফিরবে তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। তারা যেটা জানিয়েছে যে প্রচণ্ড রোদ এবং গরমের মধ্যে বিশেষ করে যারা আসলে গণপরিবহন পাচ্ছে না, অনেকেই ট্রাক এবং ট্রাকের ছাদে করে কিন্তু তারা সেই কর্মস্থলে তারা যাচ্ছে এবং যে কারণে কিন্তু আসলে এই প্রচণ্ড গরমের মধ্যে চরম ভোগান্তিতে পড়েছে। সকালে আমরা যেটা বলেছিলাম যে আপনি যেটা বলেছিলেন যে গাড়ির গতি কেমন, আর গাড়ির গতি আমি যদি বলি যে দুপুর নাগাদ গাড়ি ঠিক আগের গতিতেই চলাচল করছে, অর্থাৎ ধীর গতিতে গাড়ি চলাচল করছে এবং থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। তবে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে গত বছরের ন্যায় এবছর কিন্তু মহাসড়কে পুলিশের তৎপরতা তেমন দেখতে পাইনি। আসলে কি কারণে পুলিশ এই মহাসড়কে নেই আসলে সেটা বলা যাচ্ছে না। তবে কথা বলেছিলাম যমুনা সেতুর যে পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি যেটা জানিয়েছেন যে সকালবেলায় আসলে যমুনা সেতুর উপরে দুইটি গাড়ি বিকল হয়ে যায় এবং সকালবেলায় যানজটটা তীব্রতা অনেকটা বেড়েছিল, কিন্তু এই এখন তো কোনো দুর্ঘটনা বা কোনো কিছুই নেই। তবে এখনও কিন্তু সেই আগের গতিতে গাড়ি চলাচল করছে, অর্থাৎ দুপুর নাগাদ পর্যন্ত গাড়ির গতি কিন্তু একই অবস্থা হচ্ছে। তবে কখন এই গাড়ির জটলা ছিঁড়ে যাবে বা কখন এই মহাসড়ক ফাঁকা হবে সেটা কিন্তু এখন বলা যাচ্ছে না। তবে এই ছিল এখন পর্যন্ত এই সিরাজগঞ্জের যমুনা সেতুর মহাসড়কের সর্বশেষ খবর। সুমনা। সিরাজ, আপনাকে ধন্যবাদ। ঈদের দীর্ঘ ছুটি শেষে কাল খুলবে অফিস, আদালত ও বেসরকারি প্রতিষ্ঠান, তাই রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। ফলে ট্রেন, বাস ও নৌপথে যাত্রীর চাপ বেড়েছে। বেশিরভাগ ট্রেন সময় মতো ছেড়ে আসছে, কিন্তু সড়ক পথে কিছু জায়গায় যানজটের কবলে পড়ছে যাত্রীরা। এতে ঘন্টার পর ঘন্টা তাদেরকে সড়কেই থাকতে হচ্ছে। দুপুরের পর থেকে যানবাহনের গতি কিছুটা বেড়েছে। 4 দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 10:15টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। বিমানটি লন্ডন সময় শুক্রবার সন্ধ্যা 7:15টায় হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে। 4 দিনের এই সফরের শেষ দিন প্রধান উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে আগামী বছর রমজান শুরুর আগে অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের রাজধানী সহ দেশটির বিভিন্ন স্থানে গতরাত থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। এতে অন্তত 3 জন নিহত হয়েছে। শুক্রবার ইরানের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলার ঘটনায় রাতে পাল্টা হামলা শুরু করে তেহরান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে গভীর রাতে বাংকারে অবস্থান নেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় তার সঙ্গে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ ছিলেন। হামলা থেকে রক্ষা পেতে বেসামরিক ইসরায়েলিদের আশ্রয় কেন্দ্রে থাকার পরামর্শ দিয়েছে সরকার। এদিকে আজ ইরানের রাজধানী তেহরানের পশ্চিমে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।